সময় তখন রাত 1:30। এয়ার ট্রান্সফার ফ্লাইট 236 গভীর অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছিল। প্লেনটি তখন আটলান্টিক মহাসাগরের ওপর ছিল। আসলে প্লেনটি টরন্টো থেকে লিসবনের দিকে রওনা দিয়েছিল। প্লেনটি টেক অফের পর 4 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছিল। সবকিছু এতক্ষণ ঠিকই চলছিল, কিন্তু এর মধ্যেই প্লেনটিতে বসে থাকা পাইলটদের কাছে একটি ওয়ার্নিং আসে। ওয়ার্নিংটি আর 5টি সাধারণ ওয়ার্নিংয়ের মতন ছিল না। ওয়ার্নিংটি ছিল প্লেনের জ্বালানি শেষ হয়ে যাওয়ার ওয়ার্নিং। আটলান্টিক মহাসাগরের একদম মাঝ বরাবর 4000 ফুট উপরে এই ফ্লাইটটি তেল শেষ। এরকম অবস্থা দেখে পাইলটরা একদম হতভম্ব হয়ে গেছিল, কারণ চারিদিকে শুধুই সমুদ্র আর মাটির কোনো চিহ্ন ছিল না। মানে এখন পাইলটদের কাছে একটি পথ ছিল, বিমানে বসে থাকা 293 জন যাত্রীকে নিয়ে আটলান্টিক মহাসাগরে ঝাঁপ দেওয়া। কিন্তু এইসবের মধ্যে বিমানের সঙ্গে এমন একটি জিনিস ঘটে যা এই সব কিছু রূপ একদম পাল্টে ফেলে। তাহলে সেদিন রাতে ঠিক কী হয়েছিল এই বিমানটির সঙ্গে? তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। টরন্টো আন্তর্জাতিক বিমানবন্দর, আগস্টের 23 তারিখ। স্থানীয় সময় অনুসারে রাত 8:52। এয়ার ট্রান্সফার ফ্লাইট 236 কানাডার পর্তুগাল থেকে লিসবনের জন্য যাত্রা শুরু করেছিল। ফ্লাইটটি 7 ঘন্টার একটি ফ্লাইট ছিল। এই ফ্লাইটটিতে 293 জন যাত্রী, 13 জন এয়ার হোস্টেস এবং 2 জন পাইলট ছিল। টেক অফের আগে প্লেনটিতে প্রায় 46.9 মেট্রিক টন ফিউল ভর্তি করা হয়েছিল, যা প্রয়োজনের থেকে অনেক বেশি ছিল। প্লেনটি চালাচ্ছিল 48 বছর বয়সের রবার্ট পিসে এবং 28 বছর বয়সের টার্ক ডিগার। ক্যাপ্টেন পিসে 16,800 ঘন্টা প্লেন চালানোর অভিজ্ঞতা ছিল। অন্যদিকে ডিগারের 48,000 ঘন্টা প্লেন চালানোর অভিজ্ঞতা ছিল। এর মানে হলো দুজনে খুবই অভিজ্ঞ পাইলট ছিল। এবার এই প্লেনটি যাত্রী সহ রাত 8টার সময় টেক অফ করেন এবং প্লেনটি স্বভাব অনুসারে মাত্র কয়েক মিনিটে 40,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। প্লেনটি উপরে ওঠার পর কয়েক ঘন্টা কেটে গিয়েছিল। তারপর প্লেনটি প্রায় লিসবনে কাছাকাছি চলে এসেছিল। রাত হওয়ার কারণে বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ প্লেনের পাইলট প্লেনের স্ক্রিনের ওপর দেখতে পায় একটি ওয়ার্নিং। ওয়ার্নিংটি ছিল হাই অয়েল প্রেশার, লো অয়েল কোয়ান্টিটি এবং লো অয়েল টেম্পারেচার। এত দীর্ঘ একটি ফ্লাইটে এরকম ইরোড দেখা একটি নর্মাল ব্যাপার ছিল। এইসব সময় বেশিরভাগ পাইলটরা এই ইরোডগুলো ঠিক করে দিত, কিন্তু এই ফ্লাইটে যেসব ইরোডগুলো দেখা যাচ্ছিল সেগুলো একদমই স্বাভাবিক ছিল না। ক্যাপ্টেনের এই প্লেনটি চালানোর একদম ভরপুর অভিজ্ঞতা ছিল, কিন্তু তিনি তার এই চাকরি জীবনে কোনোদিন এরকম ইরোড দেখেননি। তারা দুজনের দিকে তাকাচ্ছিল। আসলে তারা দুজনে কনফিউজ হয়ে পড়েছিল। তাই তারা প্লেনের ম্যানুয়াল দেখতে লাগলো এবং এর সম্পর্কে জানার চেষ্টা করতে লাগলো, কিন্তু ম্যানুয়ালে তারা কিছুই খুঁজে পেল না। তারা মনে করলেই এই ইরোডটিকে সহজে এড়িয়ে যেতে পারত, কিন্তু তারা যাত্রী ভর্তি প্লেনটি নিয়ে সমুদ্রের মাঝ বরাবর এরকম ঝুঁকি নিতে চাইছিল না। এর কারণে তারা প্লেনটির ইরোড সম্পর্কে জানতে মেনটেন্যান্স অফিসে ফোন করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে প্লেনের মেনটেন্যান্স অফিসও এই ইরোডের ব্যাপারে কিছুই জানতো না। কিন্তু তারা তাদের এই ইরোডটির ওপর নজর রাখার জন্য পরামর্শ অবশ্যই দিয়েছিল। তারা বলেছিল যে তারা যেন এই ইরোডটির ওপর সবসময় নজর রাখে। তারপর অনেক সময় অতিবাহিত হয়ে পড়েছিল। পাইলট দুটিও এইগুলি কিছু মনে না করে একদম রিল্যাক্স হয়ে পড়েছিল। কিন্তু এই ঘটনাটির ঠিক আধা ঘন্টা পর পাইলটদের সামনে আরেকটি ওয়ার্নিং আসে। ওয়ার্নিংটি ছিল ফুয়েল ইনব্যালেন্সের। আসলে একটি প্লেনের দুটি পাখায় জ্বালানি সমান ভাগে ভাগ করা থাকে, এবং যখন দুটি পাখায় জ্বালানি কমে আসে তখন প্লেনে ফুয়েল ইমব্যালেন্সের মতন সমস্যা দেখা দেয়। কিন্তু এটাও সেরকম কোনো বড় সমস্যা ছিল না। এই সমস্যাটিকেও ককপিটে বসে ঠিক করে দেওয়া সম্ভব ছিল। তারা প্লেনে যে পাখাটিতে জ্বালানি বেশি ছিল সেই পাখাটি থেকে আরেকটি পাখায় জ্বালানি ট্রান্সফার করে এবং তারা এই সমস্যাটিকে দূর করে। কিন্তু তারা বুঝতে পারেনি যে তারা এইভাবে ফুয়েল ট্রান্সফার করতে গিয়ে একটি মারাত্মক ভুল করে ফেলবে। তাদের এরকম করে ফুয়েল ট্রান্সফার করতে গিয়ে ইঞ্জিনের অয়েল টেম্পারেচার কমতে থাকে, এবং এটি ঠিক করতে হলে প্লেনটিতে যথেষ্ট পরিমাণে জ্বালানি ভর্তি করতে হবে। আর এটির জন্য প্লেনটিকে একটি জায়গায় ল্যান্ড করানো খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু প্লেনটি ছিল একদম আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর, আর সবথেকে কাছের এয়ারপোর্ট ছিল পর্তুগালের এসিরেস এয়ারপোর্ট। এরপর তারা দ্রুত প্লেনটিকে এসরোস এয়ারপোর্টের দিকে ঘুরিয়ে নেয়, কিন্তু তারা জানতে পারে যে প্লেনটিতে প্রতি সেকেন্ডে 1 গ্যালন করে ফুয়েল কমে যাচ্ছে। অর্থাৎ প্লেনটি মাত্র 2 ঘন্টায় উঠতে পারবে, কিন্তু লাজেস এয়ারপোর্ট তাদের কাছ থেকে 280 কিলোমিটার দূরে। অর্থাৎ তাদের কাছে লাজেস এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ারও ফুয়েল ছিল না, কিন্তু তাও তারা লাজেসে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু এর মধ্যে প্লেনের 1 নম্বর ওয়াইংয়ে আগুন লেগে যায় এবং প্লেনটির একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ক্যাপ্টেন প্লেনটিকে একটি ইঞ্জিনে চালানোর জন্য মাত্র 30,000 ফুট উচ্চতায় নিয়ে আসে। আসলে প্লেনে কোথাও লিকেজ হচ্ছিল, কিন্তু এই কুটকুটে অন্ধকারের মধ্যে পাইলটরা প্লেনের লিকেজটা খুঁজে পাচ্ছিল না। কিন্তু পাইলটদের মনে এটুকু বিশ্বাস অবশ্যই ছিল যে তারা এক ইঞ্জিনের মাধ্যমেই লাজেস পর্যন্ত পৌঁছে যাবে। অন্যদিকে রানওয়ে কর্তৃপক্ষ পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছিল প্লেনটিকে এমার্জেন্সি ল্যান্ড করানোর জন্য। প্লেনটি এবার ধীরে ধীরে লাজেস এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় প্লেনটির আরেকটি ইঞ্জিনে আগুন লেগে যায় এবং প্লেনটিতে ইলেকট্রিসিটির সাপ্লাই একেবারে বন্ধ হয়ে যায়।
কিন্তু প্লেনটির ভেতরে একটি মেশিনের জন্য প্লেনটির ভেতরে এখনও একটু ইলেকট্রিসিটি অবশিষ্ট ছিল। এরপর পাইলটরা প্লেনটিকে 20,000 ফুট উচ্চতায় নিয়ে আসে এবং প্লেনটি আস্তে আস্তে গ্লাইডিং করতে থাকে, অর্থাৎ প্লেনটি প্রতি 15 ফুট পর্যন্ত গিয়ে 1 ফুট করে নিচে নামতে থাকে। লাজেস এয়ারপোর্ট আর মাত্র 121 কিলোমিটার দূরে ছিল, যা গ্লাইডিং করে অতিক্রম করা সম্ভব ছিল। এবং এইভাবে প্লেনটি কোনো রকমে গ্লাইডিং করতে করতে একদম অক্ষত অবস্থায় নিচে নামতে সক্ষম হয় এবং এই যাত্রায় পাইলট সহ সকল যাত্রীরা প্রাণে বেঁচে যায়। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।